ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার ফল প্রকাশের পর দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংলাপ 24-এ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান AK-M রেজাউল করিম এবং বিশিষ্ট সাংবাদিক চ্যানেল 24 অনলাইনের ইনচার্জ মাঝার খন্দকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই রেজাউল করিম, ধন্যবাদ। কেমন নির্বাচন দেখলেন এবং ফল প্রকাশের পর আপনার অনুভূতিটা কি? গতকালকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমার দৃষ্টিতে এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ছিল এবং জনগণেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং বিশেষ করে ওরকম উল্লেখযোগ্য কোনো কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। বিশেষ করে প্রধান দুইটি দল বিএনপি এবং জামাত ইসলামী তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার কারণে আসলে এই কেউ কারচুপি করার বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো চিন্তা ভাবনা করতে পারেনি। সবাই উইন উইন সিচুয়েশনে ছিল এবং সে কারণেই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনটি গ্রহণযোগ্যতা পেয়েছে বলে আমি মনে করি। এবং গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল বেশ প্রশংসনীয়। তারা যেখানে অভিযোগ পেয়েছে সেখানেই তারা ছুটে গিয়েছে। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু, সেজন্য তাদের প্রাণান্তকর প্রচেষ্টা ছিল এবং আল্লাহর মেহেরবানিতে আপনার এই নির্বাচনটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আপনার নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। যদিও এই নির্বাচনে বিএনপি 10 এবং জামাত নেতৃত্বে জোট তারাও আপনার 60-এর অধিক আসন পেয়েছে। সুতরাং সব মিলিয়ে নির্বাচনটিতে ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্মরণকালের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। মাঝার খন্দকার, শুনছিলেন আপনি রেজাউল করিমের কথা। উনি পুরোপুরি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল বলে উনি দাবি করেছেন। আপনি কি দেখেছেন? এবারে নির্বাচন রেজাউল করিম সাহেব উনি যেটি বললেন যে মানুষ খুব উৎসবের সাথে ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন। এটা সারা দেশে কম বেশি এভাবেই আসলে লক্ষ্য করা গেছে। আমরা সারাদিন নিউজ কভার করতে গিয়ে মানে জনগণের সে উৎফুল্ল চিত্রটাই আমাদের সামনে এসেছে, দেখেছি। তবে নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তারাও কিন্তু নির্বাচন সুষ্ঠু হচ্ছে সেটাই বলেছে। আর শেষ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতীতে নির্বাচনের গুলোতে যেরকম চিত্র দেখা যেত যে নির্বাচনের দিন কম বেশি একটা সহিংসতা, সেরকম কিন্তু এবার হয়নি। মোটামুটি বলা যায় যে হ্যাঁ, খুব ভালোভাবে সুষ্ঠুভাবেই নির্বাচন শেষ হয়েছে। তবে নির্বাচনের ফলাফলের ব্যাপারে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতি ইসলামীর পক্ষ থেকে আসলে মানে এখন বিভিন্ন রকমের অভিযোগ আসছে যে আমরা আগে যেটা মানে ধারণা করেছিলাম বা মানুষের মধ্যে যেটা মানে শোনা যেত যে জামাত হয়তো এবার ক্ষমতায় আসছে অথবা একটা বড় মানে এখন তো তারা জোটভুক্ত ভাবে ৭৭টি হয়তো আসন পেয়েছে, তো আরো অনেক বেশি আসন পাবে এমন আশঙ্কা ছিল। সেরকম মানে হয়নি, জামাতের সে আকাঙ্ক্ষার জায়গাটি পূরণ হয়নি এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত আসন জামাত এবং বিএনপি খুব কাছাকাছি ছিল সেই সমস্ত আসনের ফলাফল নিয়ে কিন্তু জামাতের এক ধরনের অভিযোগ আসছে। বলছে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জানাবেও এই বিষয়টি। অভিযোগগুলো কেমন অভিযোগ? এখানে অভিযোগটা হচ্ছে যে আমি যদি নির্দিষ্ট করে কয়েকটি আসনের কথা বলি, যে সমস্ত আসনে দেখা গেছে যে যেরকম ময়মনসিংহ সদরে সন্ধ্যার পর রাত 10টা-11টা পর্যন্ত জামাতের প্রার্থী মোটামুটি ভাবে বিজয়ী হচ্ছে এরকম মানে শোনা যাচ্ছিল। ভোট যে কাউন্টিং হচ্ছিল সেখানেও কিন্তু সে এগিয়ে ছিল। তো মাঝে একবার অথবা দুইবার ভোট গণনা স্থগিত করা হলো নানান কারণ দেখেই। তারপর আবার যখন কাউন্টিং হলো দেখা গেল যে ধানের শীষ প্রার্থী এগিয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু আমি এই একটা আসন বললাম না, এরকম অনেক জায়গায় মানে এরকম হয়েছে
যে হঠাৎ করে নানান কারণ দেখে যে হ্যাঁ, নির্বাচন ভোট কাউন্টিংটা একটু স্থগিত রাখা হলো, পরে আবার শুরু করা হলো। এরপরে একটা পর্যায়ে দেখা গেল যে দাঁড়িপাল্লা সেই জায়গায় পিছিয়ে গেছে। এটা কিন্তু দেখা গেছে বা বিভিন্ন জায়গায় কিন্তু শোনা গেছে। এটা জামাতের যে শুধু মানে অভিযোগ তা না। আর জামাত যে সমস্ত আসনে পিছিয়ে গেছে বা তারা পরাজিত হয়েছে, তার কিন্তু মানে মেক্সিমাম 80% বা 85% ই দেখা যাচ্ছে তাদের ভোটের তফাৎটা কিন্তু মানে খুবই কম। ২,০০০, ৩,০০০, ৫,০০০ ভোটের তফাতে তারা পরাজিত হয়েছে। এবং ওই আসনগুলো নিয়েই কিন্তু জামাতের পক্ষ থেকে বা জামাতের প্রার্থীদের পক্ষ থেকে অনেক আপত্তি যে এখানে কিছু একটা হয়েছে। রেজাউল করিম, আপনি শুনছিলেন মাজার খন্দকার যেই অভিযোগের তথ্যগুলো দিচ্ছিলেন, স্পেসিফিক উনি একটি আসনের নামও উল্লেখ করেছেন। তো জি এরকম আমরাও দেখেছি এবং রাতের দিকে জামাতের পক্ষ থেকে গণমাধ্যমকেও বলা হয়েছে যে এরকম হঠাৎ করে গণনা বন্ধ এবং পরবর্তীতে দেখা গেছে যে সব জায়গায় দাঁড়িপাল্লা এগিয়ে ছিল। ওই ভোট গণনা স্থগিতের কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার পুনরায় যখন চালু হয়েছে তখন দেখা গেছে ধানের শীষ এগিয়ে গেছে। এই অভিযোগের উত্তর কি আপনাদের কাছে? জি, ধন্যবাদ রাজীব ভাই। আসলে আপনার আমাদের যে রাজনৈতিক যে কালচার, যে নির্বাচনে জিতলে নির্বাচন সুষ্ঠু, নির্বাচনে হারলে নির্বাচন আহ, নির্বাচনে কারচুপি হয়েছে, ইলেকশনে চিটিং হয়েছে। আপনার গতকালকে নির্বাচনে যে বিষয়টি আমার খুব ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন যে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনের ফলাফল প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করে আপনার যে পুলিং এজেন্ট আছে, পুলিং এজেন্টদের মধ্যে যে চিফ পুলিং এজেন্ট, তার কাছে কিন্তু আপনার কেন্দ্রের ফলাফল হস্তান্তর করা হয়েছে এবং নির্বাচনের যে আচরণবিধি দেওয়া হয়েছে তাতেও কিন্তু একটা আবেদন করার নিয়ম করা হয়েছে যে যদি নির্বাচন ঘোষণা যদি স্থগিত, গণনা যদি স্থগিত থাকে এবং নির্বাচনের ফলাফল যদি দেরি করে প্রিজাইডিং অফিসার, সেই ক্ষেত্রে লিখিতভাবে আবেদন করার সুযোগ রয়েছে। আমরা কিন্তু জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ পেয়েছি যে এরকম গণনা স্থগিত রয়েছে বা পরবর্তীতে অন্য রাজনৈতিক দল এগিয়ে গিয়েছে বা বিএনপি এগিয়ে গিয়েছে, কিন্তু আপনার যে সময় এই ঘটনাটি ঘটেছে সেই সময় কিন্তু সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনে আপনার অভিযোগ করার কথা বা এটা জনগণকে জানানোর কথা। আরেকটা জিনিস আমি বলি, যে আসনটির কথা বাজার ভাই বলেছেন, সেই আসনেও যদি আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, কারচুপি হয়ে থাকে, আপনার যে কয়টি কেন্দ্র রয়েছে কেন্দ্রের রেজাল্ট সহ আপনার জাতির সামনে প্রকাশ করলেই তো হয় যে এখানে গণনায় এই হয়েছে এবং সেখানে আপনার গণনার পরে আপনার তারা ভিন্ন রেজাল্ট, অথবা আপনার এই যে তাসনিম যারা তার যে আপনার আসলে এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, উনি গিয়ে চ্যালেঞ্জ করেছেন এবং পরবর্তীতে ঢুকতে দেওয়া, এভাবে সরাসরি আপনার কিন্তু অভিযোগ করা যায় বা করা গিয়েছে। এবং সেক্ষেত্রে যদি কেউ সংক্ষুব্ধ হন বা নির্বাচনী আচরণবিধি বা আইনের কোনো ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ প্রতিদ্বন্দ্বীরা কিন্তু ব্যবস্থা নিতে পারেন এবং জনগণকে জানাতে পারেন। কিন্তু নির্বাচনের রেজাল্ট হয়ে যাওয়ার পরে কোনো প্রমাণ ছাড়া ঢালাওভাবে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আরেকটি বিষয়, মাজার খন্দকার যেটি বলছিলেন, নির্বাচন আরো খুব কন্টেস্ট হবে আর কি, আসনের ক্ষেত্রেও খুব প্রতিযোগিতা থাকবে, কিন্তু আসনের ক্ষেত্রে দিন শেষে কিন্তু সেটা দেখা গেল না। আপনাদের ধারণাটা কি ছিল? না, আমাদের ধারণা এরকমই ছিল। আপনি একটা জিনিস খেয়াল করেন যে ২০০১ সালের যে নির্বাচন এবং ২০০৮ সালের নির্বাচন, এই দুইটি নির্বাচনে বিএনপি এবং জামাত ইসলামী কিন্তু একসঙ্গে নির্বাচন করেছে এবং যার কারণে তারা কিন্তু একে অপরের সহযোগী ছিল, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আজকে ২০২৪ সালের ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে তারা ভিন্নভাবে ইলেকশন করেছে এবং সেই ক্ষেত্রে এটা তো আপনার মানে সকলেই জানেন যে বিএনপি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল এবং জামাত ইসলামী তার চাইতে রাজনৈতিকভাবে দুর্বল রাজনৈতিক শক্তি, এবং তারপরও তারা কিন্তু একটা অ্যালায়েন্স করে ভালো করেছে, ভালো আসন পেয়েছে এবং বিএনপিও আমি মনে করি যে কাঙ্ক্ষিত আসন পেয়েছে, কারণ বিএনপি কিন্তু আপনার পলিটিক্যালি অনেক ম্যাচিউরড গেম খেলেছে। যদি খেয়াল করেন আর কি, বিশেষ করে জামাত ইসলামী যখন ১ বছর আগে ৩০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারেক রহমান সাহেব কিন্তু অন্তত ৩-৪ মাস আগে প্রার্থীদেরকে প্রাথমিক বাছাই করে একটা বড় অংশ প্রার্থী ঘোষণা করেছেন, ২৩৬ জন। তার পরবর্তীতে আবার ৩০-৩২ জন ঘোষণা করেছেন। তো সব মিলিয়ে
উনি যে প্রার্থী বাছাই করেছেন সেই বাছাইটি সুন্দর হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে। কিছু আপনার হয়তো সিদ্ধান্ত ভালো হয়নি, কিন্তু সেক্ষেত্রেও দেখা গেছে যে যেসব ক্ষেত্রে ভালো হয়নি সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়ে এসেছে। তো এটি কিন্তু একটি ভালো লক্ষণ যে দলের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশে একটা গণতন্ত্রের চর্চা, একটা গণতান্ত্রিক পরিবেশ, এবং জামাত ইসলামীও তারা একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করেছে। তারা শুধু সমমনা নয়, সমমনার বাইরেও গিয়েও তারা কিন্তু জোট করেছে। তারা যে আপনার আল্লাহর আইন চেয়ে সৎ লোকের শাসন চাই, সেই জায়গা থেকে সরে এসে তারা এখন ইনসাফ পূর্ণ বাংলাদেশের কথা বলছে। সেই ইনসাফ পূর্ণ বাংলাদেশের কথা বিএনপিও বলছে। কাজেই আপনার দুই দলের কিন্তু আপনার যে আবেদন, অ্যাপিল, এটা প্রায় একরকম। সেই কারণে বড় দল বেশি ভোট পেয়েছে, ছোট দল কম ভোট পেয়েছে। খন্দকার মাজহার, আপনারা নিউজ তো একদম শুরু থেকেই, নির্বাচন প্রক্রিয়া শুরু থেকেই বিভিন্ন সংবাদ কভার করছিলেন, সংবাদ পরিবেশন করছিলেন, এবং আমি যতটুকু জানি বেশ কিছু জরিপের সঙ্গেও আপনারা যুক্ত ছিলেন। তো সেই জরিপগুলোর যে ফলাফল দিয়েছিলেন সেটার সঙ্গে কিন্তু একদম উল্টো রেজাল্ট হয়েছে। কেন, এই কারণটা কি? এখানে আমার কাছে যে জিনিসটা মনে হয়, জরিপ অবশ্যই যে কয়েকটা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তার মধ্যে বিএনপিকেই এগিয়ে রাখা হয়েছে প্রায় সবগুলোতেই। আর জামাতের এবার ক্ষমতায় আসার মতো একটা সম্ভাবনা যে তৈরি হয়েছে, কথা হয়েছে, দেশব্যাপী একটা যে গুঞ্জন চলছিল, তার জন্য আমার মনে হয় কিছু কারণ আছে। যে গত ১৭ বছর জামাত যেভাবে আ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত ছিল, আম তারা একদম টোটালি ওপেন কোনো রাজনীতি করতে পারে নাই। কিন্তু এই ১৭ বছর ১৮ বছর কিন্তু তারা ভিতরে যথেষ্ট পরিমাণ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। আর একই সাথে আওয়ামী লীগ এতদিন যে জিনিসটা প্রচার করতে চেয়েছিল যে জামাত একটি জঙ্গিবাদী রাজনৈতিক দল, জামাত একটি উগ্রবাদী দল, বা জামাত ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এই যে নানান ধরনের প্রোপাগান্ডা গুলো যে ছিল, জামাত কিন্তু তার এই গত ১৭ মাস এবং তার আগের আওয়ামী লীগের ১৭ বছর বা ১৮ বছর, এই টোটাল তার সময়ের মধ্যে কিন্তু সে এই জিনিসটা প্রমাণ করতে পেরেছিল মানুষের কাছে যে না, জামাত একটি মডার্ন ইসলামিক দল। যে জামাত ক্ষমতায় আসলেই নারীদের কোনো স্বাধীনতা হস্তক্ষেপ হবে না। জামাত ক্ষমতায় আসলেই যে আধুনিকতার যে ছোঁয়ার বিষয়গুলো সেগুলোতে তারা হস্তক্ষেপ করবে, তা নয়। তো এই বিষয়গুলো মানুষকে বোঝাতে পেরেছে। মানে আমি এটা বলছি যে আমি অনেক নারী ভোটারদের সাথে কথা বলেছি। যারা একেবারেই মানে ইসলামিক অনুশাসনে বিশ্বাসী না বললেই চলে। আম ক পর্দা করে না। কিন্তু তারা বলছে যে, "না, এবার জামাত আসুক, আমরা দেখতে চাই।" কারণ জামাত আসলে নারীদের ভেতরে এই জিনিসটি তারা এস্টাবলিশ করতে পেরেছে যে জামাত এই ধরনের কোনো কাজ করবে না। যার জন্য জামাতের আগে আমরা যেটা জানতাম যে ৭% অথবা ৮-৯% ভোট ছিল। তো এইবার তো শুধু শহর না, একদম মানে গ্রামের ভেতরের যে নারী বা পুরুষ তাদের ভেতরেও দাঁড়িপাল্লার একটা জোয়ার চলে এসছিল। এটা কিন্তু তারা এই ১৭ বছর এবং এই ইউনূস সরকারের যে সময়টা, এই সময়ের মধ্যে তারা মানুষকে সেটা বোঝাতে পেরেছিল। আর বোঝাতে পেরেছিল বলেই কিন্তু তাদের এবার ক্ষমতায় আসবে বিভিন্ন জরিপ বা মানুষের মধ্যে এই একটা গুঞ্জন চলে আসে। আর জামাতের নেতৃবৃন্দ যারা ছিল তারাও এইবারে নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে, কেউ একদম পূর্ণ আশাবাদী ছিল। শুধুমাত্র এই মানুষের জোয়ার দেখে। আর মানুষের মধ্যেই এই ধরনের আ মানে একটা আ ধারণা কিন্তু তারা এই দীর্ঘ সময়ে তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই এটা এস্টাবলিশ করতে পারছিল। তাহলে বাস্তবে আপনি বলছেন যে নারীর ক্ষমতা কেড়ে নেওয়া হবে, এটা আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা ছিল, কিন্তু নির্বাচন সামনে রেখে বিএনপিও তো এই একই কথাই বলিল জামাতের বিরুদ্ধে। কিন্তু মানুষ আসলে আমার কাছে যেটা মনে হয়, মানুষ বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক কারো কথাটাই আসলে বিশ্বাস করতে পারে নাই। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, বাংলাদেশের যতগুলো কর্ম সেক্টর আছে, সবগুলো কর্ম সেক্টরে কিন্তু জামাতের নারীদের যথেষ্ট পরিমাণ অংশগ্রহণ আছে, ছিল। তো এইটা কিন্তু মানুষ দিন দেখছে যে না,
আম জামাত কিন্তু তাদের নারী কর্মীদেরকেই দেশের সমস্ত কর্ম সেক্টরে কিন্তু তারা মানে নিয়োগ দিচ্ছে, তারা কাজ করছে এবং সুনামের সাথে কাজ করতে পারছে। এমনকি রাজনীতিতেও নারীরা যথেষ্ট রকম আলোচিত ভালো কাজ করছে। যার জন্য আমার মনে হয় নারীদের ভিতরে এবার জামাতের একটা যথেষ্ট পরিমাণ মানে সাপোর্ট ছিল এবং উৎসাহ ছিল। এখানে একটু বাইরের দিকে লক্ষ্য করলেও আপনি দেখতে পারবেন, ইরানের যদি ১৯৭৯ সালের বিপ্লব দেখেন, আম বাংলাদেশের যদিও এটা বিপ্লব না, গণঅভ্যুত্থান ছিল। কিন্তু ইরানের বিপ্লবের পর, ইসলামিক বিপ্লবের পর আ ঠিক একইভাবে আ এখন পর্যন্ত কিন্তু ইরান সম্পর্কে এই কথাটাই বারবার বলা হচ্ছে যে, নারী স্বাধীনতা হস্তক্ষেপ করছে, নারীদেরকে আম অবাধ বিচরণ করতে দেওয়া হচ্ছে না, পিছিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কথা বলা হচ্ছে। অথচ ইরানের কিন্তু বিপ্লবের পর থেকেই নারীর অংশগ্রহণ 50% এর বেশি ছিল এবং সেটি এখন আরো অনেক বেশি। যার জন্য যারা আসলে চোখ কান খোলা রেখে আ রাজনীতি বা রাজনৈতিক চর্চাগুলো করে, তাদের ভেতরে এটা বাইরেও হোক বা আমাদের দেশেও হোক, এই ধারণাটা বাড়তে শুরু করেছে যে ইসলামিক কালচার বা ইসলামিক কোন সরকার বা রাজনৈতিক সিস্টেম যদি চালু হয়, তাহলে সেখানে নারীর ক্ষমতায়নে হস্তক্ষেপ করা হবে, এটা না। এটা ভোটের আগে যদিও বিএনপির একদম শীর্ষ পর্যায় থেকে সবাই বলেছে, কিন্তু মানুষ আসলে এই জিনিসটা গ্রহণ করে নাই। গ্রহণ যদি করত তাহলে আসলে এই ৭৭ টি যে আসন পেয়েছে জামাত তাও কিন্তু পেত না। খন্দকার মাঝার, আমি যদি একটু যোগ করি, আপনি বলছেন ৭৭টা অনেক পেয়েছে। কিন্তু জামাতের পক্ষ থেকে আমরা নির্বাচনের কয়েকদিন আগে বিভিন্ন জন বলেছিলেন ১৬০ থেকে ১৬৫টা পাবে। কিন্তু বাস্তবে তো সেটার অর্ধেকও হলো না। আমার মনে হয় এটা জামাত যখন অফিসিয়ালি জানাবে, সেইটা মনে হয় সেখানেই বোঝা যাবে যে তারা আসলে কারচুপিটা কি ধরনের কারচুপি বলবে। এটা তারা একটা আশঙ্কা মানে আশা করেছিল বা অনেকের মধ্যে এটা ছিল ১৫০ না হোক ১২০-৩০ টা আসন জামাত কনফার্ম পাবে। এরকম একটা ধারণা ছিল। বাকি তাদের শরিক থেকে হয়তো আসন সংখ্যা পেয়ে তারা ক্ষমতায় আসছে। এরকম একটা মানে তাদের ভিতরে চরমভাবেই আলোচনা ছিল। এখন এটা কেন হয় নাই, এটার আনুষ্ঠানিক একটা ব্যাখ্যা হয়তো জামাত তাদের ইয়ে থেকে জি, দিবে। জি। ধন্যবাদ। রেজাউল করিম, জামাত যা পেয়েছে জি, আপনাদের ধারণা কি ছিল? আমাদের মাঝার ভাইয়ের সঙ্গে একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই আরকি। যে আপনার জামাত যে মহিলাদের মধ্যে কাজ করে অগ্রগতি পেয়েছে, এর কারণ হচ্ছে যে নারীর ক্ষমতায়নে জামাত বাধাগ্রস্ত হবে না, এরকম একটা ধ্যান ধারণা নারীদের মধ্যে তৈরি হচ্ছে। আমি এই স্টেটমেন্টের সঙ্গে একমত না। যেটি হয়েছে মাঝার ভাই বা রাজীব ভাই আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারি, যেটি মাঝার ভাইও খুব ক্লিয়ারলি বলেছেন যে আপনার গত ১৭ বছর জামাত ইসলামী আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে এবং এই আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় তারা যথেষ্ট শক্তি সামর্থ্য অর্জন করেছে। এই শক্তি সামর্থ্য অর্জনের একটা অংশ ছিল মহিলা বিভাগও, জামাত ইসলামের মহিলা বিভাগ। তো মহিলা বিভাগে তারা কিভাবে কাজ করেছে, মহিলা বিভাগে আসলে জামাতের নেতৃবৃন্দ বা শিবিরের নেতৃবৃন্দ তাদের যে স্ত্রী এবং বোন, তারা মহরম বিষয়টা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করে তাদের রাজনৈতিক দলে। তাদের মাধ্যমে তারা তাদের যে দাওয়াতি কাজ তারা বলে সেই দাওয়াতি কাজ তারা শুরু করে। এবং আপনার এই যে জামাত ইসলামের নামে কিন্তু তারা কাজ করেনি। আপনার তারা করেছে বিভিন্ন রকম তালিম, বিভিন্ন রকম মাসলা মাসাইল শিক্ষা, বিভিন্ন রকমের ধর্মীয় প্রোগ্রাম, গেট টুগেদার প্রোগ্রাম, এরকম প্রোগ্রামের মাধ্যমে তারা মহিলাদের কাছে যাওয়া শুরু করেছে। এবং বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী এর মধ্যে তারা কিন্তু এভাবে কাজ করেছে। জামাত ইসলামী এভাবে কাজ করেছে এবং যারা ইউনিভার্সিটিতে বা যে ছাত্রী সংস্থা নামে কাজ করেছে তারা, তারপরে যারা নারী কর্মজীবী রয়েছেন তাদের মধ্যেও কাজ করেছে। কিন্তু মেইনলি তাদের যে নারীদের মধ্যে যে প্রোগ্রামটা হচ্ছে ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় কালচার বা অন্যান্য সামাজিক প্রোগ্রামগুলোর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে তারা বেশ কিছু সফলতা অবশ্যই পেয়েছে এবং সে কারণেই তারা তাদের আসন সংখ্যা বেড়েছে এবং যেসব আসনে তারা আগে খুব কম ভোট পেত সেই সব আসনেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। কিন্তু আপনি খেয়াল করবেন রাজীব ভাই, যখন জামাত ইসলামীর এই কর্মসূচিটা সামনে তখন কিন্তু বিএনপিও মহিলা কেন্দ্রিক অনেক কর্মসূচি নিয়েছে এবং সেইভাবে কিন্তু তারা সারা দেশে
মহিলাদের মধ্যে প্রোগ্রাম হয়েছে, মহিলাদের মধ্যে এম্পাওয়ারমেন্টের মতো কাজ হয়েছে। তো সুতরাং এখানে জামাত ইসলাম এবং বিএনপি বোথ পার্টি কিন্তু নারীদের যে এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা, সেটাকে তারা অ্যাটেনশন দিয়েছে, তারা এটাকে তারা সামনে এবং সেইভাবে তারা কর্মসূচি চালিয়েছে। আর আসনের যে বিষয়টি রাজীব ভাই, সেটি একটা ডিফারেন্ট বিষয় এই কারণে যে আপনি দেখবেন যে নির্বাচনের আগে আপনার জামাত ইসলামের যে জোটটি কিন্তু ভেঙে গিয়েছে, কারণ ইসলামী আন্দোলন একটা বড় রাজনৈতিক দল জোটের মধ্যে, সেই ইসলামী আন্দোলন কিন্তু তারা জোট থেকে বের হয়ে গেল এবং বাকি যারা রয়েছে তাদেরকে নিয়ে তারা নির্বাচনে গেল এবং এই যে জোটবদ্ধ নির্বাচন করতে গিয়ে তারা যে প্রার্থী সিলেকশন, সেটা কিন্তু অনেক দেরি করে। আপনি মনে করেন যে ফর এক্সাম্পল এবি পার্টির যে প্রার্থীরা যারা রয়েছিলেন, সেটা লাস্ট মিনিটে ডিসাইড হয়েছে। আপনার কর্নেল অনিশ সাহেবের ছেলে, যে কর্নেল অনিশ সাহেবের যে সিটটা, সেই সিটটি কিন্তু জামাত পায়নি। কারণ হচ্ছে যে আপনার এগুলো ডিসাইড হয়েছে অনেক পরে। সে তার মধ্যে কিন্তু নির্বাচনের প্রচার অভিযান, নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছিল। সে কারণে আমি মনে করি যে জামাত ইসলামী যে পেয়েছে বা তাদের যে জোট যে আসন পেয়েছে, সেটি অত্যন্ত সম্মানজনক এবং পাশাপাশি বিএনপিও 2/3 মেজরিটি নিয়ে যে সংখ্যাগরিষ্ঠতা, এটা কিন্তু একেবারেই প্রত্যাশিত ছিল, এটা মোটেও অপ্রত্যাশিত ছিল না। এবং 160-65 সিটের যে বয়ান ছিল জামাত ইসলামের, এটি হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এটা আসলে বাস্তবতার সঙ্গে কি সম্পর্ক রয়েছে মানে ছিল বা কি ছিল না, সেটা কিন্তু গতকালকে নির্বাচনে প্রমাণিত হয়ে গিয়েছে। এখানে আমি একটু কথা বলতে চাই। ওই জামাতের ভোটের বিষয়ে যে জিনিসটা মানে বলা হচ্ছে, আ নির্বাচনের আগে এক ধরনের কথা বিএনপির পক্ষ থেকে বলা হতো যে জামাতকে আওয়ামী লীগের অনেকেই মানে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা সে ভোট ব্যাংক থেকে তারা একটা সাপোর্ট পাবে। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যেটা, যে বাংলাদেশের উত্তরবঙ্গ বা খুলনা বা এই সমস্ত অঞ্চল, এই সমস্ত জায়গায় কিন্তু মানে আগে থেকেই জামাতের একটা অবস্থান ভালো এবং একই সাথে এই সমস্ত মেক্সিমাম জায়গায় জাতীয় পার্টিরও একটা অবস্থা আগে থেকে বেশ ভালো ছিল। আবার আওয়ামী লীগের যে জায়গাগুলা আম আম ফরিদপুর, মাদারীপুর বা অন্যান্য গোপালগঞ্জ যে হ্যাঁ, জায়গাগুলা, মাদারীপুর। আ সেই অংশগুলাতে আম জামাতের প্রার্থীর কি হইতে পারে বা উত্তরবঙ্গের আসনগুলোতে। তো লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে জামাতের আসলে যেই জায়গাগুলোতে আগে থেকে ভোট বেশি ছিল এবং জাতীয় পার্টির ভোট বেশি ছিল, জামাত কিন্তু ওই সমস্ত জায়গাগুলোতেই খুব ভালো করে আসছে এবং তাদের যথেষ্ট পরিমাণ ভোটের সংখ্যাটা বেড়েছে। এর কারণটা কিন্তু জাতীয় পার্টির ভোট জামাতের বাক্সে আসছে বলে মনে হচ্ছে। আর একই সাথে আওয়ামী লীগের যে ভোটটা জামাত পাবে বলছে, এটা আসলে জামাত পায়নি। এটা বিএনপির বাক্সেই গেছে। কারণ আওয়ামী লীগ অধ্যুষিত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু জামাত ভালো করে নাই। বিএনপি ভালো করেছে। এমনকি অন্য কোনো প্রার্থীও ভালো করে নাই। অর্থাৎ আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপি পেয়েছে, জামাত পায় নাই। জামাতের ভোটই বেড়ে গেছে। এটা কি বলবেন? জামাতেরই জি, অ্যাক্টিভিটিস এবং নানান কারণে। এই যে রেজাউল করিম কি বলবেন? এটার সঙ্গে আমি মানে কাছাকাছি ভাবে একমত। কারণ আপনি খুলনাতে দেখবেন যে গোলাম পরশ সাহেব আমাদের আলী আসগর লবি ভাইয়ের সঙ্গে পরাজিত হয়েছেন। তো আপনার সেখানে হিন্দু ভোটার রয়েছে। আবার মাঝহার ভাই খুব সঠিকভাবেই বলেছেন যে রংপুরের সিটগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার জামাত ইসলামী পেয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটু এড করতে চাই, হয়তোবা জাতীয় পার্টির মানে ভোট পেয়েছে বা জাতীয় পার্টিকে হয়তো যারা ভোট দিত, কারণ আপনার মানে মানুষের পলিটিক্যাল ভিউজও তো চেঞ্জ হয়। এখানে কিন্তু জাতীয় পার্টি ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তারা জামাত ইসলামীকে ভোট দিছে, কারণ তারা মনে করেছে যে আপনার জাতীয় পার্টির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তো সেই ক্ষেত্রে এই ভোটারদের হুম, হুম। কিন্তু ফ্লোটিং ভোটার হিসেবে ধরতে পারেন। আর জামাত ইসলামের যে ব্যাপারটা, সরি বিএনপির যে ব্যাপারটা, যে আওয়ামী অধ্যুষিত এলাকাতে আমি বিশেষ করে যে আপনার হিন্দু ভোটারদের কথা বলতে চাই। হিন্দু ভোটারদেরকে কিন্তু আপনার জামাত ইসলামী টানতে পারেনি। যার আপনি দেখবেন যে কৃষ্ণনন্দী জামাতের হিন্দু প্রার্থী হলেও সেখানে কিন্তু বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার জামাত ইসলামের যে আপনার অমুসলিমদের মধ্যে যে তাদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনটা এখনো শিশু অবস্থাতেই আছে। এটাকে আরো শক্তিশালী করতে হবে এবং একটা ধর্মীয় রাজনৈতিক দল করে অন্য ধর্মকে অ্যাকোমোডেট করা, এটা কিন্তু সহজ কাজ না। এটা জামাত ইসলামের জন্য ভবিষ্যতেও চ্যালেঞ্জ হিসেবে থাকবে। কারণ আপনি দেখবেন যে জামাত ইসলামী কিন্তু তাদের
রাজনৈতিক যে নীতি আদর্শ, যে তারা বলছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই নির্বাচনে সেই জায়গা থেকে সরে এসেছে। সরে আসার কারণে হয়তো তাদের কিছু ভোট বেড়েছে। আবার মনে করেন যে যারা ধর্মীয় রাজনীতি করে, যেমন ধরেন আপনার কোন কোন জায়গা থেকে ফতোয়া, এই আপনার জামাত ইসলামের রাজনীতি করা হারাম বা এই জাতীয় কিছু। তো সেই ক্ষেত্রে এইটার যে ব্যালেন্স করা, সেই ব্যালেন্স সামনের দিকে জামাত ইসলামের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। রাজল ভাইয়ের সাথে একটু আমি যোগ করি। সেটা হলো যে হিন্দু ভোটের যে বিষয়টা বললেন, হ্যাঁ, বাংলাদেশের টোটাল প্রেক্ষাপট, আঞ্চলিক অবস্থা বা সবকিছুর প্রেক্ষাপটে আসলে জামাতকে বাংলাদেশের হিন্দু ভোটাররা কখনোই অ্যাকসেপ্ট করবে বলে এটা আমারও মনে হয় না। এটার কারণ হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণ যে তা না, এটা হচ্ছে যে আঞ্চলিক রাজনীতির একটা প্রভাব আছে। বাংলাদেশের যে যেভাবেই কথাটা নিক না কেন, বাংলাদেশে হিন্দুদের উপরে তারা মনে প্রাণে আরেকটা দেশের উপরে তারা নির্ভরশীলতার মানে দেখানোর চেষ্টা করে এবং তারা তাদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং এটা হয়েও থাকে। যদি আম ধর্মীয় কারণে যদি বিষয়টা হইতো তাহলে কিন্তু মিডল ইস্টের অনেক দেশেই কিন্তু দেখা যায় যে ইসলামিক দলগুলাকে কিন্তু অন্যান্য ধর্মের লোকজন ভোট দিচ্ছে এবং উল্লেখযোগ্য হারে ভোট দিচ্ছে। কিন্তু বাংলাদেশে কোনো ইসলামিক দলকে এই হিন্দু কমিউনিটি থেকে কখনোই আসলে অ্যাকসেপ্ট করবে না। শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয় আঞ্চলিক এই প্রভাব বিস্তারের কারণে। আমরা এবার অন্য একটি প্রসঙ্গে যাই। আমরা গতকালকে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি আমরা একটা গণভোটেও অংশ নিয়েছিল বাংলাদেশের জনগণ। সেখানে যদিও বা আওয়ামী লীগ পুরো অনুপস্থিত, আওয়ামী লীগের মার্কাও ছিল না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ একটি দল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা নো ভোটের পক্ষে একটা প্রচারণা চালিয়েছে এবং দিন শেষে যেটা দেখা গেল যে গণভোটের পক্ষে বিএনপি, জামাত সহ সবাই কিন্তু গণভোটের পক্ষে ছিল। তারপরেও 67% ভোট পড়েছে হার পক্ষে আর নার পক্ষে পড়েছে 33%। রেজাউল করিম, এই বিষয়টা কিভাবে দেখবেন? তাহলে ওই 33% ভোটার যারা ভোট দিয়েছেন তারা কি আওয়ামী লীগ সমর্থিত, নাকি বিভিন্ন দলের মধ্য থেকে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা না ভোটের পক্ষে? আপনার না ভোটে তো আসলে আপনার মানে অনেক দলই আপনার একেবারে খুব মানে সরাসরি কোনো প্রচার অভিযান করেনি, একমাত্র জামাতের জোট ছাড়া। আমি যোগ করি বিএনপির চেয়ারম্যান উনিও কিন্তু একাধিক জনসভায় হাফ ভোটের পক্ষে তার মতামত দিয়েছে এবং সরকার তো পক্ষেই ছিল। বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার বলেন আর যাই বলেন, তারা তো পুরোপুরি হা ভোটের পক্ষেই এবং জামাত ইসলাম হা ভোটের পক্ষে। তারপরেও 33% মানুষ না ভোট দিয়েছে। হ্যাঁ, আপনার এটার একটা নেগেটিভ প্রচারণা ছিল এবং তারেক সাহেব আপনার দুইবার জনসভায় বক্তৃতা দিয়ে হা ভোটের পক্ষে কথা বলেছেন। কিন্তু তারপরও আপনি দেখবেন যে আপনার বিভিন্ন এলাকার প্রার্থীরা তারা এই ব্যাপারে নিশ্চুপ ছিলেন। যেমন আমি নাম ধরে বলতে পারি যে আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা মির্জা আব্বাস সাহেবকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি হা ভোট না ভোট, বলছে সেটা আমি কেন বলবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনার মনে করেন যে একজন ক্যান্ডিডেট যখন এটা ব্যক্তিগত বিষয় হয় তখন ভোটারদের কিন্তু একটা স্বাধীনতা থাকে যে তারা হাতেও দিতে পারে নাও দিতে পারে। এখন হা নার ব্যাপারে কিন্তু একটা মানে সাধারণ ভোটারদের মধ্যে একটা কনফিউশন ছিল। কারণ এত দীর্ঘমেয়াদী যে সংস্কার কমিশন হয়েছিল সেখানে যেসব বিতর্ক হয়েছিল এবং বিতর্কর পরে যে আপনার একটা সনদ স্বাক্ষর হলো সেই সনদকে নিয়েও বিতর্ক হয়েছিল। কাজেই মানে এই বিষয়টা তো আর বিতর্কের ঊর্ধ্বে না। সেই ক্ষেত্রে 33% ভোট পড়ছে এবং এর মধ্যে অবশ্যই আওয়ামী লীগের কিছু না কিছু ভোট ডেফিনিটলি ছিল। আর বিশেষ করে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি সেই কথাটি আমি ওইভাবে স্বীকার করতে চাই না। কারণ আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। তারপর আপনার ওই বাংলাদেশ জাতীয় পার্টি, ওই যে আনোয়ার দল, এরকম বেশ কিছু মানে ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে এবং জাতীয় পার্টি তো প্রকাশ্যে না এর পক্ষে প্রচার অভিযান চালিয়েছে। সুতরাং আপনার জনগণের মধ্যে থেকে কিছু অংশ নাই ভোট পড়ছে এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তারা কিন্তু এই যে যারা না ভোট দিয়েছেন তাদের যে এই গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক মতামতের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। আমরা আমাদের মতামতের পাশাপাশি সেই মতকে আমরা কিন্তু মানে একেবারে ইনভ্যালিড করে দিতে পারবো না। 33% ভোট পড়েছে, সেটা আওয়ামী লীগের হতে পারে, জাতীয় পারে, অথবা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, হায়ার ক্যাম্পেইন, তাদের মধ্যে থেকে কেউ হয়তো নায়ক হয়েছে। রেজাউল করিম, জাতীয় পার্টির কথা বলছেন, কি জি, মনে হয় জাতীয় পার্টি কি আবার ঘুরে দাঁড়াবে না জাতীয় পার্টির মৃত্যু ঘটলো? না, জাতীয় পার্টি তো নির্বাচনে অংশ নিয়েছে এবং আপনি দেখবেন যে
একটি আসনও পায়নি। আপনার সেই কথাটাই আমি বলতে চাই যে সরকার তাদের প্রতি কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল ছিল। যদিও তাদের অফিসে ২ বার আগুন লেগেছে এবং এই আগুন লাগাকে কেন্দ্র করে এই যে একজন নির্বাচিত সংসদ সদস্য ভিপি নূর, উনি আপনার মারাত্মকভাবে আ আ আইন শৃঙ্খলা বাহিনীর আঘাতের সম্মুখীন হয়েছিলেন, বিদেশে চিকিৎসা নিয়েছিলেন। তো এরপরে কিন্তু আপনার এটি প্রশাসনের ছত্রছায়ায় এই রাজনৈতিক দলটি লালিত পালিত হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদেরকে চরমভাবে প্রত্যাখ্যান করেছে এবং মাজার ভাই যেটি বললেন যে উত্তরবঙ্গে আপনার জামাত আসন পেয়েছে। এইসব ভোটাররা কিন্তু জামাতকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে। কাজেই জামাত জাতীয় পার্টির যে মানে যে আদর্শ, তথাকথিত আদর্শ, কারণ আমি আপনার এরশাদ সাহেবের যে একজন সামরিক শাসক, তার রাজনৈতিক আদর্শ ক্ষমতা দখল করা ছাড়া আমি কোনো রাজনৈতিক আদর্শ দেখি না। সেই আদর্শকে তারা জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তারা একসময় বিলীন হয়ে যাবে। মাঝার খন্দকার, গণভোটের ফলাফল 33% জি। না ভোট এবং জাতীয় পার্টির আগামীর ভবিষ্যৎ। গণভোটের বিষয়ে আমার কাছে যেটা মনে হয় ৩৩% মধ্যে এখানে উল্লেখযোগ্য একটা বড় অংশ ভোটার হচ্ছে বিএনপির। কারণ বিএনপির কোনো কেন্দ্রীয় পর্যায়ে, শীর্ষ পর্যায়ে কোনো নেতা কখনো বক্তব্য দিচ্ছে গণভোটের হার পক্ষে, এটা কিন্তু শোনা যায় নাই। বিএনপি না, ১ম থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেটি না, না, আমি সেটা বলছি বিএনপির চেয়ারম্যান সাহেব ১ বার বা ২ বার বলছেন। এটা যে বলছেন এটা বলার পরে চেয়ারম্যান কিন্তু সাহেব বলা কথাটা মানেই তো পুরো বলা। না, কিন্তু উনি কথাটা বলার পরে কিন্তু মার্কেটে কথাটা এমনভাবে ছড়ানো হয়েছে বা অনেকেই বলছে, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে কথাটার ভেতরে কোনো শক্তি ছিল না। এটা অন্য কোনো জায়গা থেকে প্রভাবিত হয়ে উনি বলছেন এমন কিন্তু আশঙ্কা বা ধারণা অনেকেই করেছে বা আলোচনায় ছিল। আর বিএনপি ১ম দিকে হা ভোটের পক্ষে ছিল না। আর যেটা শেষ পর্যন্ত তাদের প্রচারণাতেও ছিল না। যার জন্য আমার কাছে যেটা মনে হয় যে ভোটার যে উপস্থিতি তার মধ্যে তো আসলে মেক্সিমামই হচ্ছে বিএনপি এবং জামাতের ছিল, বিএনপির বেশি ছিল। তো তাদের দিক থেকে হা ভোটের জায়গায় না এসে না ভোট পড়েছে। আর আওয়ামী লীগের যারা ভোটার আসছে তারা তো অবশ্যই মানে কেউ হা ভোটে ভোট দিয়েছে বলে মনে হয় না। জাতীয় পার্টি তো সরাসরি এটার বিরুদ্ধে তারা প্রচারণা চালাচ্ছে। তাদের যে অংশটা ছিল তারাও না ভোট দিয়েছে। তো এই ৩৩% ভোটটা আসলে মূলত এভাবে হয়েছে বলে আমার মনে হয়। এখন হা ভোট আ জয়যুক্ত হয়েছে। কিন্তু হা ভোট যেই কারণে জয়যুক্তটা হলো, এইটা আবার আমার কাছে অনেকের সাথে কথা বলে যেটা মনে হয় যে অনেকে এখনো জানে না যে আসলে হা ভোট দিলে কি পরিবর্তন হইতে পারে, কি হইতে পারে। অনেকের কথা হলো যে হা ভোট দিলে দেশের ভালো হবে। এজন্য হা ভোটটা দিয়ে আসছি বা দিব আগে যেটা বলতো। তো এই কারণে হয়তো হা ভোটটা মানে পড়েছে এই পরিমাণ বেশি আরকি। এটা আমার কাছে মনে হয়। আর জাতীয় পার্টির যে বিষয়টা, জাতীয় পার্টি ১৯৯১ সালের পর গণতান্ত্রিক সংসদের আ পদ্ধতির পর থেকে মানে সবগুলো সংসদেই তারা যেভাবে হোক একটা আসন সংখ্যা ধরে রেখেছিল। এইবারই ১ম তাদের কোনো সদস্য থাকছে না। আর জাতীয় পার্টি একাধিক ভাগে বিভক্ত এবং মূল জাতীয় পার্টি জি.এম. কাদেরের নেতৃত্বে যে অংশ, সেই অংশ নিয়ে আ গত কয়েক মাস যাবৎ এত বিরোধ এবং কেন্দ্রীয় পর্যায়ের যারা তারা আলাদা আরেকটি নতুন গ্রুপ তৈরি করেছে। এই অবস্থায় আগামীতে আ জাতীয় পার্টি মানে এর চাইতে আরো ভালো করবে বলে মনে হয় না। বরঞ্চ দিন সেটা আরো আ নিচের দিকে যাবেই বলে মনে হয়। কারণ সাংগঠনিকভাবে তারা আগামী ৫ বৎসর ভালো কোনো প্রচারণা চালাতে পারবে সেটারও কোনো সম্ভাবনা নাই। কারণ দোসর হিসেবে তাদের গায়ে যে ট্যাগ লেগেছে বা নানান ধরনের অপবাদ যেগুলো আছে, এগুলো তো তারা সহজে আগামী ৫ বছর মুছতে পারবে না। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসিত না হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা রেজাউল করিমকে দিয়েই শেষ করব। রেজাউল করিম, আপনার দল, আপনি যেই দলের সঙ্গে যুক্ত, আপনি নিজেও একজন প্রার্থী ছিলেন, দলের গবেষণা উইং এর প্রধান আপনি। যদি সংক্ষেপে বলেন এই জয়লাভের পর কি ধরনের সরকার গঠনের তৎপরতা থাকবে আপনাদের? এই যে সংসদ নির্বাচনটি হয়ে গেল কালকে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে করবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তারা সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি বলেছেন যে নির্বাচন হলে পরে উনি সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবেন। সেখানে জামাত রাখা হবে না। এটা কোন নেতারা বলেছেন, উনি সরাসরি বলেননি। তো আমরা সেই ক্ষেত্রে
করছি যে আপনার যেসব শরিক রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের মধ্যে অনেকে হয়তো নমিনেশন পাননি বা পেয়েছেন, এমপি হয়েছেন, এরকম লোক হয়তো আপনার এই সরকারের অন্তর্ভুক্ত থাকবেন। আর বিশেষ করে তরুণ সমাজের প্রতিনিধি যারা বিশেষ ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে স্পেশালাইজেশন রয়েছে এবং পৃথিবীর নামকরা ইনস্টিটিউট থেকে তারা লেখাপড়া করেছেন, এরকম কিছু অভিজ্ঞ ওদেরকেও মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করবেন, এটা আমরা মনে করছি। তবে আর এটার জন্য বেশি সময় ওয়েট করা লাগবে না। আমরা খুব শীঘ্রই জনাব তারেক একটা সুন্দর মন্ত্রিসভা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে তার থেকে বড় কথা হচ্ছে যে দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো এত দীর্ঘ আপনার মানে জীবনের বিনিময়ে এবং এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে সেই গণতন্ত্র আপনার আমরা সহনশীলতার মাধ্যমে আমরা সহনশীলতার পরিচয় দেই। আমরা যেন পরস্পরের বিরুদ্ধে হানাহানি না করি এবং আপত্তিকর এবং হানিকর বক্তব্য না রাখি। আমরা একে অপরের মতামতকে যাতে শ্রদ্ধা করি এবং আমরা যেন সুন্দর বিএনপি আবার যারা আপনার ভালো আসন পেয়ে বিরোধী দলে থাকবেন রয়েছে যে তারা সরকারের ভালো কাজে সহযোগিতা করবেন এবং যেসব কাজগুলো দেশের জন্য কল্যাণকর নয় সেগুলোর গঠনমূলক তারা সমালোচনা করবেন। অতীতের মতো হানাহানির রাজনীতি, হরতাল, অবরোধ এসব রাজনীতিতে আমরা যেতে চাই। আমরা চাই এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং যে 2000 সালের যে বিপ্লব বিরোধী এই স্বপ্ন যাতে আমরা পূরণ করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যেন আমরা জনগণ সেই আকাঙ্ক্ষা থাকবে অনুষ্ঠানের মাধ্যমে। জাতীয় সরকারের কথা বলা হয়েছিল আপনাদের দলের পক্ষ, এমন কোনো জি সম্ভাবনা আছে কিনা? জি জি, সেটাই আমি বললাম যে আপনার মানে আপনার দল থেকে তো বলা, তারেক সাহেব তো বলেই দিয়েছিলেন যে আপনার যে সমস্ত দলকে নিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে সাথে নিয়ে ইলেকশন সরি এদেরকে সাথে নিয়ে আপনার সরকার গঠন করবেন, ক্ষমতায় জনগণ তাদেরকে নির্বাচিত করেন এবং দলের নেতা বলেছেন যে এর মধ্যে জামাত ইসলামী থাকবে না। তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি এবং তারেক সাহেব বলেছেন যে আমরা যদি বিরোধী দলকে সরকারে নিয়ে আসি তাহলে বিরোধী দল কারা থাকবে। তার মানে জামাত ইসলামী বাদে অন্যান্য দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠিত হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ রেজাউল করিম, ধন্যবাদ মাজার খন্দকার। আপনার সময় দিয়েছেন, অনেক মতামত দিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সংলাপ।